আমাদের জীবনটা আর 10টা সাধারণ বাঙালি পরিবারের মতোই ছিল। সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে একটা ছোট্ট সংসার। স্বামী আমার সুমনের একটা ভালো চাকরি ছিল, আমি গৃহিণী, ঘর সংসার সামলাই। একটা ভাড়ার ফ্ল্যাটে থাকতাম আমরা। ফ্ল্যাটটা শহরের একটু বাইরে হলেও শান্ত পরিবেশ, আর বাড়ির মালিক রহমান আঙ্কেল মানুষ হিসেবে খারাপ ছিলেন না। শুরুতে খুবই ভালো ব্যবহার করতেন, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই যেন আমাদের কপালে মেঘ জমল। গত বছর সুমনের অফিসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। সুমন খুব ভেঙে পড়ল। সে রাত দিন চাকরির খোঁজ করতে শুরু করল, কিন্তু সহজে কিছু জুটছিল না। হাতে জমানো টাকা যা ছিল তা দিয়েই মাস দুয়েক চলল। এরপর শুরু হলো আসল সমস্যা। টানা 3 মাস বাড়ি ভাড়া বাকি। সুমন সব সময় চিন্তা করত, মাথা নিচু করে থাকত। আমি ওকে সাহস দিতাম, বলতাম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমার নিজের ভেতরেও এক চাপা ভয় কাজ করত। বাড়িওয়ালা রহমান আঙ্কেল প্রথম দিকে বলতেন, আরে বাবা চিন্তা কিসের, তোমরা তো আমার ঘরের লোক, যখন হাতে টাকা আসবে তখন দিও। কিন্তু মানুষ কি আর চিরকাল একরকম থাকে? 4 মাস পার হতেই একদিন আঙ্কেল নিজে এলেন। দুপুরবেলা, সুমন তখন চাকরির খোঁজে বেরিয়েছে। দরজা খুলতেই দেখলাম আঙ্কেল গম্ভীর মুখে দাঁড়িয়ে। রিয়া মা, আঙ্কেল সরাসরি জিজ্ঞেস করলেন, সুমনের কি খবর? ভাড়ার ব্যাপারটা আর কতদিন বাকি থাকবে? আমার তো একটা সংসার চালাতে হয়। আমার বুকটা ধরফর করে উঠল। মাথা নিচু করে বললাম, আঙ্কেল সুমনের এখনো কিছু জোটেনি, তবে আশা করছি এই মাসেই কিছু একটা হবেই। আঙ্কেল ঘরে ঢুকলেন, বসতে বললাম। উনি বসলেন, কিন্তু তার চোখ ছিল ঘরের চারদিকে, আর বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। সেই দৃষ্টিতে কেমন যেন একটা অচেনা ভাব ছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম। রিয়া মা, আঙ্কেল খানিকক্ষণ চুপ থেকে বললেন, তোমাদের তো এই বাড়ি থেকে বের করে দিতে আমার মন চায় না, তোমরা খুব ভালো মানুষ। আমি যেন একটু স্বস্তি পেলাম, বললাম, ধন্যবাদ আঙ্কেল, আমরা আপনার এই উপকারের কথা ভুলব না। আঙ্কেল একটু এগিয়ে এলেন, গলার স্বর নিচু করে বললেন, উপকার? আমি তো উপকার করতে চাই, কিন্তু তোমরাও তো আমার জন্য কিছু করবে, তাই না? আমার বুঝতে অসুবিধা হলো না যে তিনি কি বলতে চাইছেন। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা আপনার জন্য কি করতে পারি আঙ্কেল? আমাদের যদি কিছু টাকা থাকতো তবে। আঙ্কেল হাসলেন, সে হাসিটা ছিল বড্ড কদর্য। টাকা দিয়ে সব হয় না মা, এখন টাকা আমার দরকার নেই, আমি চাই তোমার কাছ থেকে একটা ছোট সাহায্য। তিনি ধীরে ধীরে উঠে আমার দিকে এগিয়ে আসলেন। আমি ভয়ে সিটিয়ে গেলাম, দেয়ালের দিকে সরে যেতে চেষ্টা করলাম। আঙ্কেল আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার শরীরের ঘ্রাণটা আমার নাকে এলো। আমার অস্বস্তি 1000 গুণ বেড়ে গেল। উনি ফিস ফিস করে বললেন, দেখো সুমন যদি এই মাসেও কাজ না পায়, আর তোমরা যদি আরও 2 মাস সময় চাও, তবে তার বিনিময়ে তোমরা কি আমাকে একটু আনন্দ দিতে পারো না? আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি শ্বাস নিতে পারছি না। কি চান আপনি আঙ্কেল? আমি প্রায় ফিস ফিস করে বললাম। তিনি আমার হাতটা আলতো করে ধরলেন। তার ছোঁয়ায় আমি চমকে উঠলাম। তার এই স্পর্শে কোনো আন্তরিকতা ছিল না, ছিল এক ধরনের জোর। ভয় পাচ্ছ কেন রিয়া? আমি তো তোমাকে বের করে দিতে চাই না, আমি শুধু চাই তোমার কথাগুলো শোনো। তোমার এই সুন্দর চেহারা আমি তো অনেক দিন ধরে দেখি, তোমার সরলতা আমাকে খুব টানে। আমি বুঝতে পারলাম আমার আর কোনো পথ খোলা নেই। সুমনকে এই কথা বলার সাহস আমার ছিল না। সে খুব আঘাত পাবে, হয়তো সেই এই অপমান সহ্য করতে না পেরে এমন কিছু করে বসবে যা আমাদের জীবনে আরও বড় বিপদ ডেকে আনবে। আমাদের মাথা গোজা ঠাইটা চলে যাবে। ওই দিন আঙ্কেল আমাকে আর কিছু করতে বলেননি, শুধু বললেন, আজ থেকে যখন আমি তোমাকে ডাকব তুমি আমার ঘরে আসবে, আর আমি তোমাকে যা বলবে তুমি তাই করবে। কেউ কিছু জানতে পারবে না। আমিও ভাড়ার কথা ভুলে যাব যতদিন তোমরা চাও। আমি কোনো কথা বলতে পারলাম না, মাথা নিচু করে শুধু সম্মতি জানালাম। আমার ভেতরে যেন সব কিছু মরে গেল। স্বামী, সংসার, আমার সতীত্ব, সব কিছুর বিনিময়ে আমি শুধু মাথা গোজার ঠাইটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এটা একটা নীরব আত্মসমর্পণ। পরের দিন দুপুরবেলা যখন সুমন কাজের খোঁজে বাইরে, তখন আমার মোবাইলটা বেজে উঠল। রহমান আঙ্কেল, রিয়া মা, আমার একটু মাথাটা ধরেছে, তুমি কি একটু আমার ঘরে আসতে পারবে?
আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমাকে যেতেই হলো। যখন আঙ্কেলের ঘরে ঢুকলাম, তিনি ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলেন। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন তিনি। আমার বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ শুরু হয়ে গেল। এসো মা, বসো আমার পাশে। তিনি এক গাল হেসে বললেন। আমি ভয়ে ভয়ে তার পাশে বসলাম। আজ শুধু একটু গল্প করব, আঙ্কেল বললেন, কিন্তু তার চোখ দুটি যেন আমাকে গিলে খাচ্ছিল। আঙ্কেল নানা রকম কথা বলতে শুরু করলেন। তিনি তার একাকিত্বের কথা বলছিলেন যে তার স্ত্রী তাকে ঠিকমতো বোঝে না। এই কথাগুলোর মাধ্যমে তিনি আসলে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন। তিনি আমার অসহায়তাকে আরও বাড়াতে চাইছিলেন। কথা বলার এক পর্যায়ে তিনি হঠাৎ আমার হাতের ওপর তার হাত রাখলেন। তোমার হাতটা তো খুব নরম, রিয়া। আমি হাতটা সরিয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু তিনি আরও শক্ত করে ধরে নিলেন। আমার শরীরের ভেতর যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। উত্তেজনার চেয়ে ভয়ের অনুভূতিটাই বেশি ছিল। আঙ্কেল ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার দৃষ্টি এবার আমার মুখ থেকে নেমে এলো আমার বুক পর্যন্ত। সেই দৃষ্টিতে ছিল এক আদিম ক্ষুধা। তুমি কি জানো রিয়া, আমি কতদিন ধরে শুধু তোমার এই শরীরের দিকে তাকিয়ে থাকি? আমি চুপ, আমি যেন পাথরের মতো বসেছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি সাহস পেলেন। তার হাত এবার আরও এগিয়ে এলো। তিনি আমার কাঁধের খুব কাছে তার হাত রাখলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল, কিন্তু আমি এই পরিস্থিতির বিরোধিতা করতে পারছিলাম না। আমার মাথায় শুধু একটা চিন্তা, ভাড়া বাকি, সুমন কি করবে, আমরা কোথায় যাব? তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। আমার কোমর আলতো করে ধরে তার শরীরের সাথে চেপে ধরলেন। আমার মনে হলো আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে গেল। আমার অসহায়তার সুযোগ নিচ্ছিলেন উনি। আমি আস্তে করে চোখ খুললাম। দেখলাম তার চোখ দুটো যেন নেশায় বুঁদ। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, ভয় পেও না, আমি আছি তো, কেউ কিছু জানতে পারবে না। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাসের শব্দ, সব কিছুই আমার কাছে অসহনীয় লাগছিল। আমি চোখ বন্ধ করে শুধু নিজেকে বোঝাতে লাগলাম, এটা আমাকে করতেই হবে, আমার আর কোনো উপায় নেই, এটা আমার পরিবারের জন্য। এরপর সেই দিন আর পরের দিনগুলো একই রকমভাবে কাটতে শুরু করল। প্রতি সপ্তাহে একবার বা দুবার তিনি আমাকে ডাকতেন। আমি যেতাম। প্রথম দিকে আমার খুব কষ্ট হতো। তার স্পর্শ, তার কাছাকাছি আসা আমার কাছে ছিল জঘন্য। কিন্তু আস্তে আস্তে নিজের অজান্তেই আমার শরীর যেন এই স্পর্শগুলোকে গ্রহণ করতে শুরু করল। যদিও আমার মন সবসময় সুমনের কাছে ছিল, কিন্তু আঙ্কেলের জোর, আমার অসহায়তা এবং তার শারীরিক উপস্থিতি সব কিছু মিলে আমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আনল। তিনি যখন আমাকে কাছে টেনে নিতেন, তখন আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে যেত। তার স্পর্শে আমার মনে জন্ম নিত এক গোপন উত্তেজনা, যা আমি কখনো সুমনের সাথে অনুভব করিনি। কারণ তার প্রতি আমার ছিল ভালোবাসা, আর আঙ্কেলের প্রতি ছিল ভয় মেশানো আত্মসমর্পণ। একবার তিনি আমাকে খুব কাছে টেনে নিলেন। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। তিনি আমার গলার কাছে তার মুখ নিয়ে গেলেন, তারপর খুব গভীর একটা চুমু খেলেন। সেই মুহূর্তে আমার ভেতরে ঘৃণা আর উত্তেজনার এক মিশ্রণ সৃষ্টি হলো। তিনি যখন আমার পিঠে হাত বুলাতে বুলাতে আমাকে তার আরও কাছে টেনে নিলেন, তখন আমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। আমার শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ রইল না। আমি শুধু চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে লাগলাম, এটা একটা স্বপ্ন, একটা দুঃস্বপ্ন, যা আমাকে আমার জীবন বাঁচাতে হচ্ছে। এই সম্পর্কটির কোনো সামাজিক ভিত্তি ছিল না। এটি ছিল একটি অবৈধ গোপন সম্পর্ক। আমি আমার স্বামীর কাছে ছিলাম বিশ্বস্ত, কিন্তু বাস্তবতায় আমি একজন ব্ল্যাকমেলকারী শিকার হয়েছিলাম। বাইরের জগতে আমি ছিলাম এক সাধারণ গৃহিণী রিয়া, আর ভেতরের জগতে আমি ছিলাম রহমান আঙ্কেলের শর্তে বাঁধা এক অসহায় নারী। সুমন কিছুই জানতে পারত না। সে হাসি মুখে আমাকে বলতো, জান, রহমান আঙ্কেল খুব ভালো মানুষ, এত ভাড়ার কথা বাকি তাও কিছু বলছেন না, নিশ্চয়ই উনি আমাকে তার ছেলের মতো দেখেন। সুমন যখন এই কথাগুলো বলতো, তখন আমার বুকের ভেতরে মোচড় দিত। আমার মনে হতো আমি বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু যখনই আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার কথা ভাবতাম, তখনই আমার চোখে ভেসে উঠত সুমনের হতাশা মুখ আর বাড়ি ছেড়ে দেওয়ার ভয়। সেই ভয় আমাকে আবার রহমান আঙ্কেলের কাছে টেনে নিয়ে যেত। আমার জীবনটা এখন এই দুই ভাগে বিভক্ত।
একদিকে সুমনের প্রতি আমার ভালোবাসা, অন্যদিকে আঙ্কেলের শর্ত আর তার দেওয়া গোপন আনন্দ। আমি এই অন্ধকার গলি থেকে বের হতে পারছি না। ভাড়ার টাকা হয়তো আর কোনোদিন দিতে হবে না, কিন্তু আমার জীবনের দামি জিনিসটা যে আমি হারিয়ে ফেলেছি তা কি আর কোনোদিন ফিরে পাবো? এই প্রশ্নটা আমার মনকে সব সময় কুরে কুরে খায়। এটাই আমার জীবন, যা সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একটা গোপন অবৈধ সম্পর্ক, যা শুধু আমার একার কাছেই এক কষ্টের ইতিহাস।